বাংলাদেশ রাষ্ট্রচিন্তায় আবুল মনসুর আহমেদ। ত্রিকালদর্শী রাজনীতিক, সাংবাদিকতায় একজন ওজস্বী ও আদর্শ রাজনীতির প্রবাদ পুরুষ, সাহিত্য রচনায় কখনো বৈপ্লবিক, কখনো আবার স্যাটায়ার রচনায় বাংলার পরশুরাম, আইন পেশাতেও যিনি সফলতার শীর্ষে। বলছিলাম, যিনি এই সফলতাগুলো একাধারে অর্জন করেছিলেন, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব আবুল মনসুর আহমেদ। 1898 সালের 3রা সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানীখোলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আত্মমর্যাদা সম্পন্ন, জেদি এবং মেধাবী একজন মানুষ। 1920 থেকে 21 সাল ছাত্র জীবনে এই সময়টাতে তিনি যোগ দিয়েছিলেন খিলাফত ও অসহযোগ আন্দোলনে। এ সময় তিনি ঢাকা কলেজে বিএতে অধ্যয়নরত ছিলেন। তবে উভয় আন্দোলনের সমর্থক হিসেবে তিনি এই কলেজ তখন বয়কট করেন। যদিও পরবর্তীতে অধ্যাপক ল্যাংলির বিশেষ আদেশে তিনি বিএ পরীক্ষা দিয়েছিলেন এবং রেজাল্ট না জেনেই তিনি চলে যান তার গ্রামের বাড়িতে। কারণ তখন এই আন্দোলনের একটা নীতি ছিল ব্যাক টু ভিলেজ, এবং তিনি তার নিজের গ্রামে গিয়ে আস্তে আস্তে বিভিন্ন রকম সামাজিক কার্যক্রমের সাথে জড়িত হতে থাকেন, এবং সেই সাথেই তার সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক হাতেখড়ি হয়। এরপর তিনি ময়মনসিংহ ফিরে এসে ময়মনসিংহ জেলা খেলাফত কমিটির সাধারণ সম্পাদক পদে আসীন হন। 1922 সালে তিনি কলকাতা যান এবং মাসিক মোহাম্মদী ও সুলতান পত্রিকায় লেখালেখি শুরু করেন, এবং এর মাধ্যমে তার সাংবাদিক জীবনে প্রবেশ ঘটে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের তিনি গুণগ্রহী হয়ে ওঠেন অত্যন্ত সহজেই, এবং সেই সাথে স্বরাজ দলের একজন একনিষ্ঠ ভক্ত সমর্থকে পরিণত হন। এরপরে আবুল মনসুর আহমেদ যোগ দেন মুসলিম লীগে, এবং তারপর শেরেবাংলা একে ফজলুল হকের বিশেষ অনুরোধে তিনি যোগ দেন কৃষক প্রজা পার্টিতে। সমগ্র বাংলা জুড়ে নির্বাচনে তিনি কৃষক প্রজা পার্টির মূল নীতি নির্ধারকদের একজন ছিলেন, এবং 1954 সালে যে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল সেখানে যে 21 দফার ইশতেহার দেওয়া হয়েছিল, সেই ইশতেহারের অন্যতম প্রণেতা ছিলেন আবুল মনসুর আহমেদ। আর এটা বলার অপেক্ষা রাখে না যে যুক্তফ্রন্টের 21 দফার ইশতেহার বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্য অনেক বড় পথপ্রদর্শক ছিল। তিনি নিজেও ত্রিশাল থেকে বিশাল ব্যবধানে জয়ী হন এবং যুক্তফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এভাবে বাংলার মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন আমৃত্যু একজন সক্রিয় কর্মী। ঐতিহাসিক 6 দফা আন্দোলনে জনসমর্থন আদায়ে তিনি তার সাংবাদিকতা পেশা থেকে বিশেষভাবে ভূমিকা রাখেন, এবং 1969-এর গণঅভ্যুত্থানের সময়ও তিনি ছিলেন বাঙালি নেতাদের একজন অন্যতম উপদেষ্টা। এভাবেই আবুল মনসুর আহমেদ বাংলাদেশ প্রতিষ্ঠার সবগুলো আন্দোলনে ও রাষ্ট্রচিন্তায় অনস্বীকার্য ভূমিকা রাখেন। শুধু সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণই নয়, বরং তিনি তার বর্ণাঢ্য সাহিত্য জীবনের মাধ্যমেও বাংলার রাজনীতিতে কিন্তু বিশেষ প্রভাব রাখেন। সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান বলেছিলেন, মনসুর ভাই পূর্ব পাকিস্তানি রাজনীতিবিদদের রাজনৈতিক হরি ঠাকুর ছিলেন আমৃত্যু, এবং তিনি যে অঙ্গনে কাজ করেছেন সে অঙ্গনেই তিনি সফলতার শীর্ষে অবস্থান করেছেন। তিনি যেভাবে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন, আরেকদিকে তার রচিত প্রত্যেকটা স্যাটায়ার কিন্তু ছিল কালোত্তীর্ণ। আবুল মনসুর আহমেদ তার 81 বছর জীবনের 51 বছর রাজনীতির জন্য ব্যয় করেছেন। তবে শুধু কুসংস্কারের বিরুদ্ধে যে তিনি কথা বলেছেন তা নয়, নিজের যে রাজনৈতিক অভিজ্ঞতার কথা তিনি সেটি লিপিবদ্ধ করে গিয়েছেন আমার দেখা রাজনীতির 50 বছর এই বইটিতে, যেটি নিঃসন্দেহে এই বাংলার রাজনৈতিক সাহিত্যের এক অনন্য অবদান হয়ে থাকবে আজীবন। লেখালেখির প্রয়োজনে তো বটেই, রাজনীতিতে সক্রিয় থাকার ক্ষেত্রে ফলপ্রসূ ও যথাযথ ভূমিকা পালনের স্বার্থে তাকে রাজনীতি বিষয়ক লেখাপড়ায় যেমন মনোনিবেশ করতে হয়েছে, তেমনি অতীত ও চলতি রাজনৈতিক বিভিন্ন ইস্যু, ধারা, বক্তব্যকে গভীরভাবে পরিবীক্ষণ ও ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়েছে, যা তাকে একজন দক্ষ রাজনীতি বিশ্লেষক এবং সেই সাথে একজন রাষ্ট্রচিন্তক হিসেবে গড়ে তুলেছে। খ্যাতিমান লেখক অন্নদাস শঙ্কর রায় বলেছিলেন, আয়না লিখিয়া আবুল মনসুর আহমেদ প্রাতঃস্মরণীয় হইয়াছিলেন, আর ফুড কনফারেন্স লিখিয়া তিনি অমর হইলেন। তার কথা রেশ ধরেই বলতে চাই, শুধু একজন স্মৃতিধর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই না, সত্যিই তিনি বহুমুখী লেখনীর মাধ্যমে আমাদের জাতীয় জীবনের উত্থান পতন, বাক, বিপ্লব, বিজয়, আনন্দ বেদনা এই সব কিছুর যে প্রামাণ্যীকরণ ঘটিয়েছেন, তা সত্যি ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব অনস্বীকার্য। তাই আমি শেষ কথা এটাই বলতে চাই, আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে এবং সেই সাথে বাংলাদেশের একজন রাষ্ট্রচিন্তক হিসেবে তাকে আজীবন গর্বভরে স্মরণ করবে।